আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট মেথড। আমরা এর আগে নোড ভোল্টেজ মেথডটা দেখেছি, হুইচ ইজ ভেরি সিম্পল। আমরা দেখেছি কেন আমরা এই প্রসেসগুলো করি। কারণ আমাদের যখন একটা সার্কিটে কম্পোনেন্টের সংখ্যা বাড়ে, সোর্স, রেজিস্ট্যান্স বা আদার কম্পোনেন্টের সংখ্যা বাড়ে, তখন আমরা অভিজ্ঞতা দিয়ে সলিউশনের যে মেথডগুলো সেগুলো আসলে কাজে লাগাতে খুব একটা পারি না বা খুব ডিফিকাল্ট হয়। বাট আমরা একটা মেথডিক্যাল অ্যাপ্রোচে যদি যাই, তাহলে আমাদের এই প্রবলেমগুলো সলভ করা, অর্থাৎ একটা সার্কিট সলভ করা, সার্কিটের বিভিন্ন পয়েন্টের যে ভোল্টেজগুলো এবং বিভিন্ন পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে সেগুলো আমরা বের করে নিতে পারি। প্রত্যেকটা এলিমেন্টে কী ধরনের কারেন্ট ডেলিভারি করছে বা কী ধরনের কারেন্ট খরচ করছে সেগুলো আমরা বের করে নিতে পারি। তো নোড ভোল্টেজ ওয়াজ ওয়ান মেথড, ব্রাঞ্চ কারেন্ট ইজ অ্যানাদার মেথড। ব্রাঞ্চ কারেন্টটা অনেকটা নোড ভোল্টেজের মতো, ডিফারেন্সটা কম কম্পারেটিভলি। আমরা যদি প্রসেসটা দেখি তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে নোডগুলোকে খুঁজে বের করতে হবে। সো এইটার ক্ষেত্রে একটি নোড আছে আর নিচে একটি গ্রাউন্ড নোড থাকবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাউন্ড নোড বাদে ওই নোডটার জন্যে অন্য যে নোডটা আছে সেটার জন্য আমরা সেখানে কারেন্টগুলো আউটগোয়িং হিসেবে দেখাবো। সো আমি যদি বলি এই নোড থেকে যে কারেন্টগুলো বের হতে পারে সেগুলো হচ্ছে বামে I1, নিচের দিকে I2 এবং বাঁ থেকে ডানে হচ্ছে I3। এই তিনটা কারেন্টকে আমরা আম নাম দিলাম। সো যদি আমাদের এই তিনটা কারেন্ট আমরা নাম দেই, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই রেজিস্টারে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা আমরা লিখতে পারি। সো আমরা জানি একটা রেজিস্টারের মধ্যে দিয়ে যদি কারেন্ট লেফট থেকে রাইট থেকে লেফটে যায়, তাহলে তার এখানে হবে পজিটিভ এবং এখানে হবে নেগেটিভ। সো এই জায়গাতে আমার অনেক সময় স্টুডেন্টরা আমরা দেখি কনফিউজ হয়। তারা যেটা কনফিউজড হয় সেটা হচ্ছে যে এখানে একটা 10 ভোল্ট আছে। সো আমাদের তো আসলে কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করার কথা। যদিও সেটা 99% ক্ষেত্রেই হয়তো বা সেটা অ্যাকুরেট। বাট এখানে আরেকটা সোর্স আছে, সেটা বুঝতে হবে যে মেবি এই কারেন্টটা এদিক থেকে এদিকে নাও যেতে পারে। বাট অ্যাজ অফ নাও আমাদের আসলে সেটা চিন্তা করারও দরকার নেই যে কারেন্ট আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমরা যদি ধরে নিই এটা একটা ভ্যারিয়েবল, যেটা আমার ডান থেকে বামে কারেন্টটা যাচ্ছে যার মান হচ্ছে I1, তাহলে আমি এখানে পজিটিভ এবং নেগেটিভ ধরতে পারি। যদি আমরা ম্যাথ করার পরে আমার I1 এর মানটা বের হয়, যদি এমন হয় যে I1 এর মানটা -2 ফর এক্সাম্পল, তাহলে কারেন্টটা ডেফিনিটলি বা ডান থেকে বামে না গিয়ে -2 মানে হচ্ছে কারেন্টটা তখন আসলে বাঁ থেকে ডানে যাচ্ছে। এবং বাঁ থেকে যদি ডানে যায় তখন আমরা এখানের যে ভোল্টেজটা চিন্তা করছিলাম, যেমন এখানের ভোল্টেজটা যদি আমি লিখি নিচের সার্কিটে দেখতে পারি, সেটা হচ্ছে 1 ইন্টু I1, ওহমস ল, রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট। তো সেটা তখন I1 এর মান চেঞ্জ হলে সেটা ডিরেকশনও কিন্তু চেঞ্জ হবে। সো অ্যাজ অফ নাও এখানে 10 ভোল্ট আছে, কারেন্টটা তো আম ভেতরে ঢুকছে এই নোডের, সেভাবে চিন্তা করার দরকার নাই। ম্যাথমেটিক্যালি আমরা ধরেই নিতে পারি যে I1, I2, I3 তিনোটাই কারেন্ট বের হচ্ছে এবং আম আ আমার রেজিস্টারের অ্যাক্রস এর ভোল্টেজটা আমরা যখন লিখব সবসময় এভাবেই লিখতে হবে যে কারেন্টটা যেদিকে প্রবেশ করছে সেদিকে পজিটিভ এবং যেদিকে বের হচ্ছে সেদিকে নেগেটিভ। আমরা রেজিস্টারের ক্ষেত্রে দেখেছি যে কারেন্ট সবসময় উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তে ফ্লো করে। অর্থাৎ যে প্রান্তে কারেন্টের চার্জের এনার্জি বেশি সেই প্রান্ত থেকে চার্জের লো এনার্জির দিকে আম ফ্লো করে হচ্ছে চার্জগুলো। আর সোর্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে নিম্ন বিভব প্রান্ত দিয়ে চার্জগুলো ঢুকে। সো বেসিক্যালি যেটা হয় যে নিম্ন বিভব প্রান্তে চার্জগুলো এসে যখন পৌঁছয়, তখন সোর্স তার কেমিক্যাল বা রাসায়নিক শক্তি ইউজ করে চার্জগুলোকে উচ্চ বিভব প্রান্তের দিকে ইন্টারনালি পুশ করে। একটা রেজিস্টারে চার্জগুলো এনার্জি খরচ করে, কিন্তু একটা সোর্সে চার্জগুলো এনার্জি পায়। সো সোর্সের ক্ষেত্রে অলওয়েজ যেদিকে ঢুকছে সেটাকে আমরা বলছি নেগেটিভ এবং যেটা আম যেদিকে বের হচ্ছে সেটা হচ্ছে আমার পজিটিভ। সো আমরা সোর্সের ক্ষেত্রে সেটা আমাদের অলরেডি ডিফাইন করা আছে। সো আমরা জানি যে এক্ষেত্রে সোর্সের এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, যেহেতু অলরেডি সোর্সটা এখানে ডেফিনিশন দেয়া আছে। তো আমরা যদি সো বেসিক্যালি আমি এটা বলছি এই কারণে যে আমার I1 আছে, I1 এদিক দিয়ে প্রবেশ করছে, কাজে পজিটিভ নেগেটিভ এভাবে ধরার দরকার নাই। কারণ হচ্ছে এইটার ভ্যালু কিন্তু I1 এর সাথে কোনোভাবে কানেক্টেড না। আমরা এটার ভ্যালু অলরেডি জানি। সো দ্যাটস ওয়াই আমরা আসলে তার যে পজিটিভ নেগেটিভের যে ডিরেকশন সেটাই আমরা দিচ্ছি। এখানে আবার I1 এর উপর নির্ভর করে পজিটিভ নেগেটিভ দিচ্ছি না। এনিওয়েজ, সো আমরা যদি প্রত্যেকটা কম্পোনেন্টের ভোল্টেজগুলোর সাইনগুলো এবং ভোল্টেজের মানগুলো আমরা বসাতে পারি, যেমন এক্ষেত্রে হচ্ছে এটার জন্য 2I2 হচ্ছে, এটার জন্য 3I3 হচ্ছে, এটার জন্য +5, সো সবগুলোরই আসলে
সিম সাইনগুলো দেয়া আছে এবং প্রত্যেকটার মানগুলো দেয়া আছে, তাহলে আমরা যেটা করতে পারি যে সার্কিটের এখানে দুটো লুপ আছে, দুটো লুপের জন্য আমরা কেভিএল লিখতে পারি। কেভিএলের ক্ষেত্রে আমরা জানি যে আমরা কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব, তার যতগুলো এনার্জি গেইন এবং যতগুলো এনার্জি লস আছে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে সামেশনটা হবে 0। এবং আমরা ইকুয়েশনটা লেখার নিয়মগুলো দেখেছি যে আমরা এই পয়েন্ট থেকে শুরু করব, প্রথম যে সাইনটা পাবো সেটা নিব, মানগুলো দিব, দেন এইভাবে আমরা প্রোগ্রেস করব। সো এটার ক্ষেত্রে ইকুয়েশনটা কীরকম হবে, -10 -1 ইন্টু I1, আমরা প্রথম যে সিম্বলটা পাচ্ছি সাইনটা পাচ্ছি -1, এখানে যখন আসছি প্রথম যে সাইনটা পাচ্ছি সেটা হচ্ছে 2I2, এবং আবার এখানে ফিরে আসলে ইকুয়ালস টু 0, -10 -1 ইন্টু I1 প্লাস Y2 ইকুয়ালস টু 0। সো আমরা এই লুপের জন্য আমাদের কেভিএলটা লিখতে পারি, এই লুপের জন্য আমরা কেভিএলটা লিখতে পারি -2I2 প্লাস 3I3 প্লাস 5 ইকুয়ালস টু 0। এবং আমরা এই পয়েন্টে আমাদের কেসিএল ইকুয়েশন লিখতে পারি, যেহেতু এখানে তিনটি কারেন্ট বের হচ্ছে আমরা বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0। সো আমরা তিনটা ভ্যারিয়েবল পেলাম, তিনটা ভ্যারিয়েবলের জন্য আমরা তিনটা ইকুয়েশন পেলাম। দিস শুড বি সলভেবল। আমরা I1 I2 I3 এর মান পাবো, এবং এটা যদি পাই তাহলে আমরা ভি এর মান বের করতে পারবো, এবং প্রত্যেকটা কম্পোনেন্ট অর্থাৎ এই রেজিস্টার কত কারেন্ট খরচ করছে বা এই সোর্স কত কারেন্ট কত পাওয়ার দিচ্ছে, রেজিস্টার কী পরিমাণ এনার্জি খরচ করছে এবং এটা কী পরিমাণ এনার্জি দিচ্ছে, এটা কী ধরনের এনার্জি দিচ্ছে সেটা আমরা বের করতে পারি, বা আমরা বলতে পারি যে সার্কিটটা সলভ। আমরা যদি আরেকটু কমপ্লেক্স সার্কিট দেখি একটু, যেমন ধরা যাক এটা একটা সার্কিট যেখানে আমরা একটা ভোল্টেজ সোর্স ইউজ করেছি এবং একটি কারেন্ট সোর্স ইউজ করেছি, আমরা সোর্সগুলো সম্পর্কে আগেও দেখেছি। তাহলে সেক্ষেত্রেও আমাদের সলিউশনের নিয়মটা সেম। এখানে আমাদের গ্রাউন্ড নোড বাদে আমাদের নোড আছে দুটো। আমাদের প্রথম কাজ হবে এই নোডগুলোতে কারেন্টগুলো লিখে ফেলা। সো আমরা কারেন্টগুলোকে নাম দিচ্ছি I1 I2 I3 এটাতে, এবং এই নোডে কারেন্ট নাম দিচ্ছে I4 I5 I6। আগে যে প্রসেসটা ছিল সেটাই। যদি I1 থাকে তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা বলছি এদিকে প্লাস, যেহেতু কারেন্ট এদিকে ঢুকছে, প্লাস মাইনাস I1 প্লাস মাইনাস I2, এদিকে যেহেতু কারেন্ট বা থেকে ডানা যাচ্ছে প্লাস মাইনাস 3I3 4I5 5I6 দিলাম। আমাদের এগুলোর মান তো দেয়াই আছে অলরেডি, প্লাস 10 ভোল্ট, এটা 5 অ্যাম্পিয়ার দেয়া আছে। এখন আমরা যদি নেক্সট স্টেপে যাই, আমরা জানি যে আমাদের একটা কেভিএল লিখতে হবে। সো এই পয়েন্ট থেকে শুরু করে আমি যদি ঘুরে আসি, আমার কেভিএলটা হবে -10 -1 I1 প্লাস 2 I2 ইকুয়ালস টু 0। দ্যাটস গুড। এটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা এখান থেকে শুরু করে আবার যদি এই প্রান্তে ফিরে আসতে চাই, তাহলে আমি প্রথম সাইন পাচ্ছি -2 I2, তারপর পাচ্ছি প্লাস 3 I3, তারপর পাচ্ছি 4 I5, এবং এই প্রান্তে যখন ফিরে আসছি তখন আমরা পাচ্ছি 0। এরকম আমাদের দুটো ইকুয়েশন আছে। থার্ড ইকুয়েশন যখন লিখতে যাব এটাতে, তখন আমরা পাচ্ছি -4 I5 প্লাস 5 I6। এগুলো কিন্তু এটার দুই প্রান্তের বিভব পার্থক্য, কিন্তু এই কম্পোনেন্টটাতে যখন আসছি কারণ আমরা এটার অ্যাক্রসে ভোল্টেজ কত আমরা জানি না। এখানে 5 অ্যাম্প কিন্তু ভোল্টেজের মান নয়, এটা হচ্ছে সে কী কারেন্ট ডেলিভারি করবে তার মান। সো এটার অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু আমার অজানা। সো আমি কিন্তু ওই পয়েন্টটাতে গিয়ে আমি আটকে যাচ্ছি। অনেকেই পরীক্ষার সময় আটকে যায়, এখানে +5 লিখে দিয়ে ভুল ইকুয়েশন লিখে দিয়ে চলে আসে, বাট লেটস নট ডু দ্যাট। সো এখানে আমার কোনো ভোল্টেজ নাই, সো আমি ইকুয়েশনটা লিখতে পারছি না। আচ্ছা, আমাদের আর কি লেখা যায়? আমরা এই দুটোতেই কেসিএল লিখতে পারি, I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0 লিখতে পারি, I4 I5 I6 লিখতে পারি। আমরা এখানে যদি খেয়াল করি যে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এই I6টা যেহেতু এখানে মানটা দেয়াই আছে অলরেডি, সো I6 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি -5। সো যদিও আমি ওই পার্টটিতে আমি কেভিএল লিখতে পারিনি, কিন্তু ওই পার্টের জন্য I6 এর মানটা কিন্তু অলরেডি দেয়াই আছে, which should be -5. So that makes our equation, আমাদের অঙ্কটা আসলে সিম্পল করে দেয়। সো আমরা এই ইকুয়েশনটা লিখতে পারিনি, ওই পার্টটিতে ওই লুপটিতে আমরা কেভিএল লিখতে পারিনি, কিন্তু আমি ওখানে কারেন্টের মানটা অলরেডি জানি। সো আমরা দেখছি যে আরেকটা জিনিস আমরা দেখছি যে I3 এবং I4 অ্যাকচুয়ালি ইজ ইকুয়ালস টু নেগেটিভ টু ইচ আদার। সো বেসিক্যালি I3 ইকুয়ালস টু নেগেটিভ, I4 হবে অ্যাকচুয়ালি এখানে, নেভার মাইন্ড, দিস শুড বি I4। সো I3 ইকুয়ালস টু নেগেটিভ I4। তো যদি সেটা হয় তাহলে আমরা দেখছি যে আমরা টোটাল ভ্যারিয়েবল হচ্ছে 1 2 3 4 5 6, আমরা 1টা 2টো 3টা 4টা 5টা 6টা ইকুয়েশন পাচ্ছি, অ্যান্ড দেন দিস শুড বি সলভেবল। তো এখানে একটা কোশ্চেন আসলে আসাটাই স্বাভাবিক, সেটা হচ্ছে যে এটা কিন্তু নোড ভোল্টেজে করাটা অনেক ইজি। তো আমার যদি দুটো নোড থাকে, আমি জাস্ট এখানে V1 এবং এখানে V2 ধরে আমি দুটো ইকুয়েশন লিখলে আমার অঙ্কগুলো
সলভ হয়। এখানে ৬ টা ইকুয়েশন আমাদের ৬ টা ভ্যারিয়েবলের জন্য সলভ করতে হচ্ছে। সো ওয়াই ইউজ ব্রাঞ্চ কারেন্ট? আমি কেন শিখবো এটা? আমরা আগেও বলেছি যে আমাদের যখন আমরা একটি আম যখন আমরা এই যে মেথডগুলো যেগুলো আমরা দেখছি যে আমরা অভিজ্ঞতা দিয়ে সার্কিট সলভ না করে আমরা জাস্ট মেথড দিয়ে সলভ করছি। এখানে আসলে আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদের একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের আমরা যখন এটাকে অটোমেট করতে চাই, অর্থাৎ আমি কম্পিউটারে একটা প্রোগ্রাম লিখতে চাই, একটা কোড লিখতে চাই। এবং আমরা যখন কোড লিখি তখন আমাদের আম কোডের এফিসিয়েন্সির একটা ব্যাপার আছে। সো কোনো কোড দেখা যাবে কি নোড ভোল্টেজ মেথডে ফাস্টার কাজ করে। কোনো কোড হয়তোবা ব্রাঞ্চ কারেন্ট মেথডে ফাস্টার কাজ করে। এটাও ডিপেন্ড করে অনেক সময় যে আসলে আম ওই যে সার্কিটটা আমার কাছে দেয়া আছে সেখানে কতগুলো ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স আছে সেটার উপর। ফর এক্সাম্পল ভোল্টেজ সোর্স থাকলে হয়তোবা নোড ভোল্টেজটা ইজি, কারেন্ট সোর্স থাকলে হয়তোবা আমরা ডিফারেন্টভাবে চিন্তা করতে পারি। আমরা পরবর্তীতে আরও ২-১ টা মেথড দেখব। সো বেসড অন দ্যাট আসলে আমাদের যে কোডটা লিখছি সেটা কতটুকু এফিশিয়েন্ট, সেটা কত দ্রুত কাজ করে সেটা কাইন্ড অফ নির্ধারিত হয়। এবং কত দ্রুত কাজ করে এটা জানাটা এটা ইম্পর্টেন্ট কোডের এফিশিয়েন্সিটা। কারণ আমরা যখন এই ধরনের হাজার, হাজার অঙ্ক ১ সেকেন্ডে সলভ করতে চাইবো, তখন আসলে আমরা চাইবো হচ্ছে যে মেথডটা ফাস্টার কাজ করে সেই মেথডটা ইমপ্লিমেন্ট করার জন্য। সো ওয়ান্স এগেইন এই কথাগুলো বলার কারণ এটাই যে আমরা আসলে প্রত্যেকটা মেথডই আমাদের শিখতে হবে। এমন না যে ঠিক আছে আমি ওটা জানি, ওটা দিয়ে সলভ করতে পারছি। এবং মোস্ট অফ দ্য টাইম এক্সামে মেথডের কথা বলেই দেয়া থাকে যে এটা এই মেথডেই সলভ করতে হবে। সো লেটস ট্রাই টু লার্ন দ্যাট।